ওকে, আমরা হচ্ছে যখন ইয়া পড়ছিলাম অবস্থান্তর ধাতু বা মৌল পড়ছিলাম না? জি ভাইয়া। আমরা যখন অবস্থান্তর ধাতু পড়ছিলাম তখন দেখছিলাম যে অবস্থান্তর ধাতু কারা, এগুলো মেইনলি ডি ব্লক মৌল। কিন্তু ডিরেক্টলি সবাই সব ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু না। ডি ব্লক মৌল যাদের ডি অরবিটালটা অপূর্ণ থাকে, মানে সম্পূর্ণভাবে পূর্ণ থাকে না, মানে 1 থেকে 9 পর্যন্ত থাকে। ঠিক বললাম? ঠিক বলিনি, ভাইয়া নাকি দেখবেন ভুল বলছি? অবস্থান্তর ধাতু হচ্ছে তারা যেসব ডি ব্লক মৌলের আয়নগুলোর আংশিক পূর্ণ অথবা আংশিক ভাবে পূর্ণ থাকে। আয়নগুলোর ডি অরবিটাল যদি আংশিকভাবে পূর্ণ থাকে, মানে 1 হ্যাঁ, থেকে 9 পর্যন্ত থাকে, তখন ওই মৌলগুলোকে আমরা বলি অবস্থান্তর মৌল। অবস্থান অবস্থান্তর ধাতু। তো অবস্থান্তর ধাতুর আমরা কিছু দেখছিলাম, ওখানে কিছু বৈশিষ্ট্য লেখা ছিল। কি বৈশিষ্ট্য? জি। দেখবা 1 নম্বরে বৈশিষ্ট্য লেখা ছিল এরা পরিবর্তনশীল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। হ্যাঁ, এটা একটা লেখা তারপর ছিল। 3 থেকে 12 গ্রুপ পর্যন্ত, নম্বর গ্রুপ পর্যন্ত মৌলগুলো এই বুঝি নাই, দ্বিপদে মৌল বুঝি নাই কি বললা? রয়েছে। যে আংশিক পূর্ণ থাকে ডি ব্লকে, হ্যাঁ, সেটা হচ্ছে 3 থেকে 12 গ্রুপ পর্যন্ত, এটা বলা ছিল। না, তোমার ডি ব্লক মৌলগুলো তো আমরা চিনি, ডি ব্লক মৌলগুলো 3 থেকে 12 তো থাকে। কিন্তু জি। অবস্থান্তর মৌল আমরা তাদের বলি যাদের, মানে আমি যদি উদাহরণ দিই, ধরো ফেরাস। ফেরাসের ইয়ে জি। হচ্ছে 26। ইলেকট্রন হ্যাঁ, বিন্যাস কেমন? 1:2। ফেরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ। আর্গনের ইলেকট্রন বিন্যাসের সাথে একটা 3d6 থাকে আর 4s2 থাকে। তাহলে আমি যদি ফেরাসের আয়ন দেখি, ফেরাসের 2টা আয়ন আছে, মানে লোহার 2টা আয়ন আছে, একটা ফেরাস আয়ন আর একটা হচ্ছে ফেরিক আয়ন, একটা 2 প্লাস একটা 3 প্লাস। 2 প্লাসের এই সংকেত কেমন? 2 প্লাসের সংকেত হচ্ছে 3d6, এই বাইরের 2টা বের হয়ে যাবে। আর 3 প্লাসের সংকেত হবে আর 3d5। তাইলে এই যে লোহার আয়ন 2টার ডি অরবিটাল সম্পূর্ণভাবে পূর্ণ নাই, সেই জন্য লোহাটা হবে একটা অবস্থান্তর ধাতু। এটা ছিল আমার অবস্থান্তর ধাতুর সংজ্ঞা। দেন অবস্থান্তর ধাতুর কিছু বৈশিষ্ট্য লেখা ছিল, যে অবস্থান্তর ধাতুরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আমরা একটা এক্সাম্পল অলরেডি দেখছি, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। ধরো কোথাও 2 প্লাস হবে, কোথাও 3 প্লাস হবে। এরকম অন্যগুলাও যারা অবস্থান্তর ধাতু আছে, এদের আয়নগুলা দেখা যায় একাধিক জারণ অবস্থা দেখায়। কোথাও জারণ অবস্থা মানে কি, কোথাও 2টা ইলেকট্রন আদান প্রদান হবে, কোথাও 3টা হবে, কোথাও 4টা হবে। এরকম ডিফারেন্ট, একই একই ইয়ার এক একটা আয়নে এক এক রকম হবে। তো এটাকে বলতেছে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় এরা। দেন 2 নম্বরে একটা ছিল, এরা জটিল আয়ন গঠন করে। জটিল আয়ন গঠন করে। এটাও আমরা অ্যাকচুয়ালি দেখছি। কিভাবে দেখছি? আমরা হচ্ছে ধরো গতদিন যখন আমরা সংকরায়ন পড়তেছিলাম, তখন দেখবা এই যে FeCN6, K4 FeCN6 এরকম পড়তেছিলাম না? তখন দেখতেছিলাম ওই যে ফাঁকা অরবিটাল গুলাতে সায়ানাইড, সায়ানাইডের যে মুক্তজোড় ইলেকট্রন থাকে ওগুলা ঢুকতেছিল ওই ফাঁকা অরবিটাল গুলাতে, ঢুকতেছিল না? আমি দেখাবো, আবার দেখাবো। তো ওই যে আমরা যখন সন্নিবেশ বন্ধন করতেছিলাম, দেখতেছিলাম ডি অরবিটাল যেগুলাতে ফাঁকা ছিল, এরকম ডি অরবিটাল, পি অরবিটাল, যেই অরবিটালই ফাঁকা ছিল, ওই জোড়া জোড়া ইলেকট্রন গুলা ওখানে ঢুকে সন্নিবেশ বন্ধন গঠন করতেছিল। তো এই যে এই বন্ধনগুলোর মাধ্যমে তোমার অ্যাকচুয়ালি যেই যৌগটা তৈরি হয়, যে আয়নটা তৈরি হয়, ওটাকে বলা হচ্ছে জটিল আয়ন। তো এরা জটিল আয়ন গঠন করে। দেন 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। এটাও অ্যাকচুয়ালি সেমি ইয়া, মানে তোমার এইটার যে এক্সপ্লেনেশন, এটারও সেই একই এক্সপ্লেনেশন। আমরা আয়নের কিছু কালার মনে রাখি, ওই কালার গুলা থেকে আমরা বলি হচ্ছে এগুলা কালারফুল যৌগ দেয়। তো 3টা। আর 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে এরা চৌম্বকত্ব দেখায়।
চৌম্বকত্ব দেখায়। চৌম্বকত্বের মধ্যে আবার কিছু জিনিস আছে। আমরা হচ্ছে মানে এখানে বলতে পারি একটা আছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, একটা আছে হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিক কি জিনিস, ডায়াম্যাগনেটিক, আর একটা আছে হচ্ছে ফেরোম্যাগনেটিক। তিনটা কি জিনিস আসলে? তো প্যারাম্যাগনেটিক বলতে যেটা বোঝায়, প্যারাম্যাগনেটিক হচ্ছে যারা চুম্বকের প্রতি আকর্ষিত হয়, এরা চুম্বকের আকর্ষিত হয়, মানে এরা আসলে চুম্বক ধর্ম দেখায়, এটা হলো প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কি, মানে আহ, মানে কিভাবে বলবো এটাকে, এটাকে বলবো হচ্ছে আচ্ছা একটু ক্লিয়ারলি বুঝাই, ইয়া দিয়ে বুঝাই তাইলে বুঝতে পারবো। ওকে, আমার চৌম্বকত্বের তিনটা টার্ম আছে, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। সো এগুলা কিভাবে আমি বুঝবো যে হচ্ছে এটা কি চৌম্বকত্ব দেখাবে কি দেখাবে না? এখানেও আসবে আসলে ডি অরবিটালের ইলেকট্রন কতগুলো আছে এইটা, মানে প্রত্যেকটার সাথে অ্যাকচুয়ালি এই ফাঁকা অরবিটাল গুলা অথবা মেইনলি ডি অরবিটাল গুলা যুক্ত। যেহেতু হচ্ছে আমার এটা এগুলো সবই অবস্থান্তর যৌগ, অবস্থান্তর মৌল, সো প্রত্যেকটারই ডি অরবিটালের সাথে আমি কাজ করতেছি। সো জি। সবকিছুই আসবে আলটিমেটলি ডি অরবিটাল। সো আমি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক, এটা বুঝবো হচ্ছে আসলে ডি অরবিটাল থেকে। সো অবস্থান্তর ধাতুর যেসব আয়নে, মানে আমার এই যে অবস্থান্তর ধাতুর যে আয়নগুলো আছে, এগুলাতে ডি অরবিটালে দেখবো অযুগ্ম কয়টা ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রন মানে কি? অযুগ্ম ইলেকট্রন মানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। আমি দেখব এগুলার আয়নের ইয়াতে সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে। সিঙ্গেল ইলেকট্রন যার বেশি থাকবে তার চুম্বকত্ব বেশি হবে, যার কম থাকবে তার চুম্বকত্ব কম হবে। আর যার সিঙ্গেল ইলেকট্রন থাকবেই না তার চুম্বকত্ব থাকবে না। বুঝছো? বুঝতে বুঝতে পারছি। এখন কোনটা কি? এখানে যেটা দেখতেছো ডায়াম্যাগনেটিক, এরা চুম্বকে বকে বিকর্ষিত হয়। মানে কি, এদের এই যে অযুগ্ম ইলেকট্রন থাকেই না। ফেরোম্যাগনেটিক আর হচ্ছে প্যারাম্যাগনেটিক যেটা দেখতেছো, এরা দুইজনই চুম্বকে আকৃষ্ট হয়, একটা বেশি হয় একটা কম হয়। এরা হচ্ছে ফেরো যেটা, এরা বেশি আকর্ষিত হয়, আর যেটা প্যারাম্যাগনেটিক এরা কম আকর্ষিত হয়। এটা হলো তিনটা টার্ম। এখন কিভাবে বুঝবো? আমি যদি এক্সাম্পল দিই, আমার ধরো ডায়াম্যাগনেটিকের একটা এক্সাম্পল হচ্ছে জিঙ্কের আয়ন, আর তোমার প্যারাম্যাগনেটিকের আয়ন বলতে পারো হচ্ছে এফি, আর ফেরোম্যাগনেটিকেরটা দেখি দেওয়া আছে কিনা। না সরি, এফি হচ্ছে ফেরোম্যাগনেটিক, এফি হচ্ছে ফেরো, আর প্যারাম্যাগনেটিকের উদাহরণ খুঁজি দাঁড়াও। প্যারাম্যাগনেটিক হবে ধাতু, আচ্ছা এটাও বের করতেছি। তো আমরা যদি হচ্ছে এখন ইলেকট্রন বিন্যাসে দেখি, এখানে হচ্ছে এফি আছে, কোবাল্ট আছে, নিকেল আছে ফেরোম্যাগনেটের মধ্যে। আমি যদি এখন ফেরাসের ইলেকট্রন বিন্যাসটাতে চলে যাই, ফেরাসের ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল? 3d6 ছিল না? 3d6 ছিল। সো আমি যদি জি জি। Fe2 প্লাসের ইলেকট্রন বিন্যাসে যাই, এটা হচ্ছে আর্গন। 3d6 মানে কি? 3d এর 5টা অরবিটাল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা এইভাবে গেছে, একটা এভাবে গেছে, একটা এইভাবে গেছে, একটা এইভাবে গেছে, একটা এইভাবে গেছে, আর 6 নাম্বারটা এখানে নাকি এভাবে না? তাহলে দেখো, একটা দুইটা তিনটা চারটা, চারটা অযুগ্ম ইলেকট্রন আছে। তুমি জিঙ্কে আসো, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কেমন?
জিঙ্ক কি আয়ন দেয়? 2 প্লাস আয়ন দেয় না? জিঙ্ক 2 প্লাস জি আয়ন ভাইয়া। দিতেছে। জিঙ্কের জিঙ্কের ইয়া হচ্ছে তোমার কত 30। জিঙ্কের ইয়া হচ্ছে Ar 3d10 4s2 এটা। তাইলে জিঙ্ক 2 প্লাস আয়নের কি হবে? আর্গন 3d10, মানে এখানে ডি অরবিটালে যে পাঁচটা আছে 1 2 3 4 5, উপরে উপরে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই দেখে এ হচ্ছে ডায়াম্যাগনেটিক। ওর চারটা অযুগ্ম ইলেকট্রন আছে দেখে ও প্যারাম্যাগনেটিক। এরকম আরো পরমাণু পাবা যেখানে দেখবা আরো কয়েকটা থাকবে এরকম জোড়া। তখন কি এগুলা একটা বা দুইটা যখন হয়ে যাবে, কিছু পরমাণু আছে যেগুলোর একটা দুইটা আছে, ওরা হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক, যারা কম আকর্ষিত, যাদের অযুগ্ম ইলেকট্রন কম একটা দুইটা তারা প্যারাম্যাগনেটিক, যাদের বেশি ধরো তিন চারটা বা পাঁচটা তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক, আর যাদের নাই ওরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এটা হলো চুম্বকত্ব। পরিবর্তনশীল জারণ সংখ্যা কেন বলতেছে? কারণ এরা একাধিক আয়ন দেখায়, 2 প্লাস দেখায়, 3 প্লাস দেখায়, এরকম প্রত্যেকজনই দুই তিনটা করে দেখায়। দেন জটিল আয়ন যৌগ, রঙিন যৌগের কথা বলতেছে, দুইটার এক্সপ্লেনেশন সেমই। আলটিমেটলি এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে তোমার কি হবে? এখানে তোমার সন্নিবেশ বন্ধন তৈরি হবে। এগুলো হচ্ছে দেখা যাবে লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে। লিগ্যান্ড বলতে বোঝায় হচ্ছে তোমার কিছু যৌগ আছে আমরা হচ্ছে নরমালি দেখি না, যে এই যে গতদিন যেগুলো দেখতেছিলাম অ্যামোনিয়া ট্যামোনিয়া, এগুলা হচ্ছে আহ, এদের কাছে হচ্ছে নিঃসঙ্গ জল ইলেকট্রন ছিল, এরা দান করতেছিল। এগুলাকে মেইনলি লিগান বলে, ওই পুরা যৌগটাকে লিগান বলে। এরা পুরাটা মিলে যৌগ দান করে এর সাথে যুক্ত হয়। আমি দেখাবো এগুলা। তো আপাতত এটা দেখাইলাম কারণ হচ্ছে এই পার্টটুকু আমরা দেখছিলাম না। আহ, আমরা যেহেতু হচ্ছে সন্নিবেশ বন্ধন টন্ধন এগুলো দেখছি, সেই জন্য আর কি এটা দেখাই দিলাম। ওকে, জি ভাইয়া। ঠিক আছে, নেক্সট যাব হচ্ছে, বেশি জিনিস বাকি নাই বুঝছো, আমি যেগুলা হালকা হালকা বাকি আছে ওগুলা দেখাইতেছি। ওকে, আমাদের জটিল যৌগ কি এগুলা দেখা বাকি। সো জটিল যৌগে আসি। জটিল যৌগ কি জিনিস? জটিল যৌগ, জটিল যৌগ কি জিনিস? জটিল যৌগ হচ্ছে যখন একটা ধাতব পরমাণু বা আয়নের সাথে অনেকগুলো আয়ন এসে যুক্ত হবে বা মানে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে, তখন আমি পুরা কাঠামোটাকে বলবো জটিল যৌগ। মানে সংজ্ঞা যদি আমি লিখি, ডিরেক্টলি যদি সংজ্ঞা লিখি, একটি ধাতব পরমাণু বা আয়নের সাথে একাধিক ঋণাত্মক বা প্রশমন অণু সন্নিবেশ বন্ধন দ্বারা সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে যে জটিল কাঠামো গঠিত হয় তাকে জটিল যৌগ বলে। এটা হলো মেইনলি জটিল যৌগের সংজ্ঞা। কি বুঝাইছে? একটা ধাতব পরমাণু বা আয়ন, যে কোনো ধাতুর পরমাণু অথবা আয়নের সাথে এক বা একাধিক ঋণাত্মক আয়ন বা প্রশমন আয়ন, প্রশমন অণু বা ঋণাত্মক অণু। ঋণাত্মক কেন? কারণ আমরা জানি ধাতুগুলা মেইনলি পজিটিভ হয়, সেজন্য এর সাথে যুক্ত হইলে কি হয়? ঋণাত্মক আয়নগুলা যুক্ত হবে, নাইলে নিউট্রাল আয়ন যেগুলো আছে যাদের কোনো চার্জ নেই, নিউট্রাল আয়নগুলোর কোনো চার্জ নাই, আর ঋণাত্মক আয়নগুলোর একটা চার্জ আছে, এরা এসে যদি যুক্ত হয় দিয়ে সন্নিবেশ বন্ধন দ্বারা যদি যুক্ত হয় দিয়ে তুমি টোটালি একটা বড় জটিল কাঠামো পাও যৌগের, ওইটাকে বলতেছে হচ্ছে কি বলে জটিল যৌগ। যেমন আমরা গতদিন একটা দেখছিলাম ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়েছিল, এটা একটা জটিল যৌগ বলতে পারো। অথবা আমরা যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড দেখি, ওগুলো প্রত্যেকটাই একটা জটিল যৌগ। বুঝছো? আমরা এখন ওগুলাই দেখবো।
তো জটিল যোগের আবার কিছু ভাগ আছে। জটিল যোগে আমি যদি উদাহরণ দিই, উদাহরণে ধরো আমি দিতে পারবো, আমি লিখতে পারবো এটা একটা জটিল যৌগ। কপারের সাথে আমরা দেখছিলাম 4টা অ্যামিন যুক্ত থাকে, টোটাল চার্জ হয় হচ্ছে 2+। সো এই জায়গায় দেখো আমরা এটা পড়ছিলাম টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট, পড়ছিলাম না? চ্যাপ্টার 2 তে পড়ছো টেট্রাঅ্যামিন কিউপিক সালফেট জি ভাই, পড়ছি না? ওই যে টেট্রামিন সালফেট। কিউপ্রিক সালফেট এটা হচ্ছে একটা জটিল জটিল আয়ন। এই পার্টটুকু হচ্ছে একটা জটিল আয়ন, যেখানে কপারটা হচ্ছে কি ধাতু। এই অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়ার মধ্যে দেখো নাইট্রোজেন আছে, আর নাইট্রোজেনের কাছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে। এই নাইট্রোজেনটাই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এই পুরা অ্যামোনিয়া যৌগটা হচ্ছে আমার কি, এই যে ঋণাত্মক বা প্রশমন অণু দেখতেছো, এটা কি ঋণাত্মক না, এটা হচ্ছে প্রশমন অণু। প্রশমন অণুটা যে সন্নিবেশ বন্ধন গঠন করবে। এই 2+ চার্জটা কার, এই যে কপারের 2+ যেটা থাকে ওইটাকেই বাইরে লিখছে, কারণ ও তো প্রশমন অণু, ওর তো কোনো চার্জ নাই। ওর চার্জ 0, কপারের চার্জ 2+, তাহলে পুরা জিনিসটার চার্জ কত, 2+। তাইলে এই পুরাটুকুর চার্জ 2+, তাহলে এইটুকুর চার্জ কি -2, -2 মিলে তোমার টোটালি টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট তৈরি করে। তো এখানে মেইনলি হচ্ছে আমার জিনিসটা। সো এখানে আমরা একটা নতুন টার্ম আনবো, ওই টার্মটা হচ্ছে লিগান। লিগান কি, জটিল আয়নে কেন্দ্রীয় ধাতব অণুর সঙ্গে যে ঋণাত্মক আয়নটা বা প্রশমন অণুটা যুক্ত হয় ওইটাকে লিগান বলে। মানে এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এটাকে একটা নাম দেওয়া হয়, যেটার নাম হচ্ছে লিগান। মানে তোমার যে অ্যাকচুয়ালি ইলেকট্রন জোড়া যে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে, সে হচ্ছে লিগান। যেখানে এখানে অ্যামোনিয়া অ্যামোনিয়া হচ্ছে লিগান, কারণ অ্যামোনিয়া এখানে সন্নিবেশ বন্ধন গঠনে হেল্প করবে। কিভাবে, আমার কপার ছিল 4টা অ্যামোনিয়া আছে, এরকম NH3 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 NH3। এই অ্যামোনিয়া গুলা কি করবে, কপারের সাথে এরকম সন্নিবেশ বন্ধন গঠন করবে। পুরাটার চার্জ হবে হচ্ছে 2+, আর এর সাথে আমি পরে SO4 2- যুক্ত করে আমার টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট পাবো। তো বুঝতেছো লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যেখান থেকে মানে লিগ্যান্ড হচ্ছে ওই অণুগুলা, ওই ঋণাত্মক বা প্রশমন অণুগুলা যে অ্যাকচুয়ালি ইলেকট্রন জোড়া দান করে, মুক্ত জোড় ইলেকট্রন দান করে তোমার সন্নিবেশ বন্ধন গঠনে হেল্প করবে, সে হচ্ছে লিগ্যান্ড। তো আমি যদি ধরো বলি FeCN6 চার্জ হবে হচ্ছে 3-, তাহলে এখানে লিগ্যান্ড কে, সায়ানাইড। মেন ধাতু কে, ফেরাস। দেখতে কেমন হবে, মাঝখানে Fe থাকবে, 6টা সায়ানাইড থেকে 6টা সন্নিবেশ বন্ধন গঠন হবে, পুরাটুকুর চার্জ হবে 3-। কি হবে 3-? Fe চার্জ কি 3- হয় না? না ভাই, Fe চার্জ এখানে হচ্ছে এটা ফেরিক, Fe চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি +3, কিন্তু সায়ানাইড হচ্ছে প্রশমন অণু না, সায়ানাইড নেগেটিভ অণু, সায়ানাইডের চার্জ হচ্ছে -1। সো এখানে 6টা আছে দেখে -6, সো দুইটা মিলে -3, সো দুইটার যোগফল এখানে বসছে। বুঝছো? আগে যে অ্যামোনিয়া ছিল, এই NH3 এর চার্জ নাই, এটা প্রশমন, সেজন্য ওখানে ওটা যোগ করা লাগে নাই, বাট এখানে এটা চার্জ আছে দেখে দুইটার যোগফলটা এখানে আমার চার্জ হিসেবে আসছে, পুরো আয়নের চার্জ। বুঝছো? জি ভাই। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। একটা দেখলাম জটিল যৌগ হচ্ছে একটা ধাতব পরমাণু বা আয়নের সাথে এক বা একাধিক ঋণাত্মক বা প্রশমন অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা জটিল কাঠামো গঠন করবে, ওইটাকে বলবো হচ্ছে আমরা জটিল যৌগ। জটিল যৌগের মধ্যে যেই ঋণাত্মক পরমাণু বা প্রশমন অণু এই মুক্তজোড় ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করবে, তারে বলবো হচ্ছে আমি কি, লিগ্যান্ড। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা বের করো। ইয়াতে লিখি, আরেকটা জিনিস হচ্ছে
সন্নিবেশ সংখ্যা এটা কি জিনিস? সন্নিবেশ সংখ্যাও অ্যাকচুয়ালি ওরকম কিছু না, যেই কয়টা সন্নিবেশ বন্ধন দ্বারা মানে লিগান গুলো যুক্ত হবে সেটাকে ওই সংখ্যাটা হলো ইয়া, মানে তোমার আমার যতগুলো লিগান থাকবে লিগান গুলো তো আমার মেইন পরমাণুর সাথে যুক্ত হবে। তো যতগুলা সন্নিবেশ বন্ধন তৈরি হবে ওই কাউন্টটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। যেমন এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4, এরকম। বুঝছো? ওই কাউন্টটা যতগুলা সন্নিবেশ বন্ধন গঠন হবে ওই কাউন্টটাকে বলতেছে হচ্ছে। বুঝতে পারছো? সো আমি উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন তোমার আমরা এফিসিয়েন্সি দেখলাম, Fe-CN6 এটার পাওয়ার ছিল 3 মাইনাস। তারপরে তোমার আমি বলতে পারি ZnNH3 4 পাওয়ার হচ্ছে 2 প্লাস, দেন CuNH3 4 পাওয়ার হচ্ছে 2 প্লাস, কোবাল্ট NH3 5 Br পাওয়ার হচ্ছে 2 প্লাস, দেন Fe NH32 Cl2 H2O2 পাওয়ার হচ্ছে প্লাস। এখন আমাকে বলো কোনটাই লিগান কোনটা? প্রথমটার লিগান কোনগুলা? প্রথমটাই লিগান কে আর সন্নিবেশ সংখ্যা কত? হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি এফি, হুম, প্রথমটাতে লিগান্ড হচ্ছে CN6, Fe তো মেইন পরমাণু, মেইন ধাতু। না ভাই CN বলতে চাচ্ছি সায়ানাইডটা প্রথমটা হচ্ছে হচ্ছে লিগান্ড। Fe-CN6 3 প্লাস। সায়ানাইডটা হচ্ছে লিগান্ড। সন্নিবেশ সংখ্যা কত? এই যে 6টা লিগান্ড যুক্ত আছে, সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। সেকেন্ডটাতে লিগান্ড কে? মেইন পরমাণু জিঙ্ক, লিগান্ড হচ্ছে NH3। সন্নিবেশ সংখ্যা কত? এই যে 4টা যুক্ত আছে, সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। থার্ডটাতে মেইন পরমাণু বা ধাতু হচ্ছে কপার, এখানেও লিগান্ড হচ্ছে অ্যামোনিয়া, সন্নিবেশ সংখ্যা 4, কোবাল্ট মেইন ধাতু। এই জায়গায় বলো লিগান্ড কে কে? এই জায়গায় খেয়াল করতে হবে লিগান্ড কিন্তু শুধু অ্যামোনিয়া না, এখানে না, ব্রোমিনো যুক্ত আছে, ব্রোমিনো কিন্তু ব্রোমিনো পজিটিভ যুক্ত আছে। ইলেকট্রন দিবে। তো এখানে জি, অ্যামোনিয়ার সাথে ব্রোমিনো ব্রোমিন লিগান্ড। সংখ্যা কয়টা? এই যে 5 আর ব্রোমিন 1, টোটাল 6। 6। 5 প্লাস 1। সেম ভাবে এখানে মেইন পরমাণু ফেরাস, অ্যামোনিয়া ও লিগান্ড, ব্রোমিনো লিগান্ড, পানিও লিগান্ড। সন্নিবেশ সংখ্যা 2 প্লাস 2 প্লাস 2 সমান হচ্ছে 6। 2 প্লাস 2 প্লাস 2। বুঝতে পারছো কিভাবে কি আসতেছে? তো এগুলা মিস করা যাবে না, এগুলো এমসিকিউ তে আসে। তুমি পুরোটা লিখে এই যে এখানে 5 দেখে 5 মেরে দিবা, কিন্তু এই ব্রোমিনটাও যে লিগান্ড এটা চোখে পড়বে না। তো এই ভুলগুলা করা যাবে না। বুঝছো? জি ভাই। ঠিক আছে। তারপরে যেটা দেখাবো, আমাদের যদিও আর বেশি কিছু নাই, এরপরে তোমাকে পুরো চ্যাপ্টারটা একবার রিভিউ করতে হবে। দেখো আমরা এবার দেখবো হচ্ছে কিছু লাস্টের দিকে কিছু জিনিস আছে, ওগুলার মধ্যে একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ কি জিনিস।
ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ কি জিনিস? বলো, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ কি জিনিস? হ্যালো, বলো বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। বলো, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ কি জিনিস? হ্যান্ডার ওয়াল সেকশন তুমি একটু কি ভাই। সিভিক্সে পড়ছো? না ভাই, এখনো পড়া হয় নাই। হুম। বলো, এটা কি জিনিস? হ্যান্ডার ওয়াল আকর্ষণ বল না গা। হ্যাঁ। মানে জাস্ট ফিজিক্সে এতটুকু মনে হচ্ছে যে এটি একটি মানে হচ্ছে বিভিন্ন দুইটি অণুর মাঝে একটি দুর্বল আণবিক আকর্ষণ। এটা অণুগুলোর মধ্যে একটা দুর্বল বল, ঠিক আছে। আর একটু ইয়া করে বলি আমরা। ধরো এই টাইপের ইয়া আছে আমার, ধাতব বন্ধন যেরকম হয়। ধাতব বন্ধন তো অ্যাকচুয়ালি বন্ধন না। আমার ধাতুগুলো একসাথে থাকে, একসাথে থাকার কারণে কি ইলেকট্রন গুলা বের হয়ে কক্ষপথের বাইরে ঘোরাঘুরি করে, এরকমই একটা কিছু না? জি ধাতব ভাই। বন্ধনে, ধাতব বন্ধনে আমরা যেটা দেখি, ধাতব বন্ধনে তুমি দেখো যে হচ্ছে শেষ কক্ষপথে যে সঞ্চারণশীল ইলেকট্রন গুলো আছে ওগুলা কক্ষপথ থেকে বের হয়ে পুরা ধাতব বডিতে হচ্ছে চলাফেরা করে। তো এই আন্তঃআণবিক এক ধরনের গঠন হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। এগুলো হয় হচ্ছে মেইনলি অপোলার অণুগুলোর মধ্যে। সো এই টাইপের আরো কিছু আছে, যেমন তোমার ডাইপোল ডাইপোল একটা আকর্ষণ আছে, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ আছে, একটা আছে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডের যে ইয়াটা আছে ওইটা। তো ওগুলা সবই দেখবো। সো ভ্যান্ডার ওয়ালস আকর্ষণে আমি যদি হচ্ছে একটু ক্লিয়ারলি বলি, আহ সাজাই আগে। আচ্ছা, মেইনলি ভ্যান্ডার ওয়ালস আকর্ষণগুলো হয় হচ্ছে অপোলার সমযোজী যৌগগুলোর মধ্যে। অপোলার সমযোজী যৌগ বলতে কারা? আমরা দেখছি সমযোজী যৌগের মানে মানে পোলারিটি দিয়ে আমরা হচ্ছে যৌগগুলোকে ডিফাইন করছিলাম, যে একটা হচ্ছে পোলার হয়, অপোলার হয়, এরকম ডিফাইন করি না আমরা? ওই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনুযায়ী ডিফাইন করছিলাম যে যদি হচ্ছে 1.7 এর ডিফারেন্স যদি 1.7 এর বেশি হয় তখন হচ্ছে এরা আয়নিক যৌগ গঠন করে, 1.7 জি এর জি কম জি। হইলে এরা সমযোজী করে, কিন্তু 0.5 থেকে 1.7 এর মধ্যে হইলে এরা পোলার সমযোজী করে, আর 0.5 এর কম হইলে এরা অপোলার সমযোজী করে। সো এরকম দেখছিলাম সমযোজী যৌগ দুই ধরনের হয়, একটা হলো পোলার আর একটা হচ্ছে অপোলার। পোলার কারা? যাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য একটু বেশি থাকে, ওরা কি করে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, ফলে একদিকে ঋণাত্মক প্রান্ত তৈরি হয়, একদিকে ধনাত্মক প্রান্ত তৈরি হয়, দেখি দুইটা ডাইপোল ক্রিয়েট হয়। সো এইটার ইয়াতে তোমার হচ্ছে মানে আমরা বলি হচ্ছে এরা পোলার। তখন এরা দেখা যায় হচ্ছে সমযোজী হওয়া সত্ত্বেও আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্য দেখায়। তো ভ্যান্ডার ওয়ালস মেইনলি হয় হচ্ছে অপোলার সমযোজী যৌগের মধ্যে। তো এখানে আমরা যেহেতু সমযোজী যৌগ, এখানে তো ইলেকট্রন যুগল শেয়ার মানে ইলেকট্রন শেয়ার করে। তো এখানে আমি যদি ইয়াটা পড়ি, তাইলে জিনিসটাকে এভাবে লিখা, আমরা বইয়ে দেখবো আবার। আমি আরেকটা বই দেখতেছি, ওখানে এভাবে লিখছে দেখো। বলছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল অণুর চারপাশে অনবরত সঞ্চারিত হতে থাকে। এই সঞ্চারণের সময় এই সঞ্চারণের সময় যদি অণুটির এক প্রান্ত অপেক্ষা অপর প্রান্তের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হয়, তখন এক প্রান্ত ঋণাত্মক চার্জ এবং অপর প্রান্ত ধনাত্মক চার্জ লাভ করে। বুঝো? বলছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলা অণুর চারিদিকে ঘুরতে থাকে, এই যে চারিদিকে সঞ্চারণ হইতে থাকে, এই সময়ে যদি অণুটির এক সাইডের ইলেকট্রনের ঘনত্ব যদি অন্য সাইডের ইলেকট্রনের ঘনত্ব থেকে কম বেশি হয়, তখন এক সাইড হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়, আরেক সাইডটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায় ঘনত্বের কারণে। দুই সাইডের ঘনত্ব আলাদা হয়ে যাওয়ার কারণে একদিকে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, সো ওইদিকে হচ্ছে একটু নেগেটিভ হয়ে যায়,
আর একদিকে ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, ওই দিকটা একটু পজিটিভ হয়ে যায়। সো এই জায়গায় একটা ডাইপোল তৈরি হয়। এই ডাইপোলের প্রভাবে, এই যে ডাইপোল তৈরি হইলো, এর প্রভাবে অন্যান্য গুলাতেও ডাইপোল তৈরি হয়। মানে কিভাবে বলবো, মানে আমার ডাইপোল তৈরি হয়েছে, আমার আমার একটা পজিটিভ একটা নেগেটিভ প্রান্ত আছে, আমার পাশের জন যে আছে, আমার পজিটিভ প্রান্তের পাশের জন, পাশে যে আছে, সে কি করবে, আমার পজিটিভ প্রান্তের দিকে তার নেগেটিভ প্রান্ত ক্রিয়েট হবে একটা আবিষ্ট হয়ে, আবার নেগেটিভ প্রান্তের কাছে যে আছে সেই দিকে অপর একজনের পজিটিভ প্রান্ত এসে আবিষ্ট হয়ে আরেকটা পোল ক্রিয়েট করবে। এভাবে একজন আরেকজনকে তখন আবিষ্ট করতে থাকবে। আবিষ্ট করে তোমার সবগুলো অণুতে ডাইপোল তৈরি হবে। এই ডাইপোল সমূহের একটি ধনাত্মক, মানে এই ডাইপোল গুলার মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্তর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে ওইটাকে বলবে হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। বুঝো মেইন কথা, বুঝো। আমরা নরমালি দেখছি পোলার সমযোজী যৌগ, ওখানে কি হয়, ওখানে যৌগের মধ্যেই যে অণুগুলা, যে পরমাণুগুলা থাকে, পরমাণুগুলার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে। তো ওই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে কি করে, সে ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে টেনে নেয়। যেমন আমি যদি বলি হচ্ছে পানির কথা, H2O, এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো এখানে কি করবে, সমযোজী বন্ধন যখন গঠন হবে, অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। ফলে অক্সিজেনের দিকে একটা ঋণাত্মক প্রান্ত তৈরি হবে, হাইড্রোজেনের দিকে একটা ধনাত্মক প্রান্ত তৈরি হবে। তো এখানে একটা ডিরেক্ট ডাইপোল তৈরি হবে। কিন্তু অপোলার গুলাতে, যেগুলো অপোলার, তড়িৎ ঋণাত্মক পার্থক্য তো অত বেশি না, ওগুলাতে ডিরেক্টলি এই জিনিসটা হয় না। ওখানে কি হয়, যখন এরা একসাথে অনেকগুলা থাকে, তখন এদের যেই মানে শেয়ারকৃত ইলেকট্রন আছে, এগুলা হচ্ছে পুরা অণুটার ইয়াতে সঞ্চারিত হইতে থাকে। তখন যদি এদের এক সাইডের ইলেকট্রন ঘনত্ব অন্য সাইডের থেকে একটু কম বেশি হয়, তখন এখানে ডাইপোল তৈরি হয়। একজনের মধ্যে যখন ডাইপোল তৈরি হয়, পাশের অণুগুলাতেও আবেশের মাধ্যমে ডাইপোল তৈরি হয়ে যায়। সো এই ডাইপোল গুলার মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্তের মধ্যে যে আকর্ষণটা কাজ করে, দুর্বল আকর্ষণ, ওইটাকে বলতেছে মেইনলি ভ্যান ডার ওয়ালস। সো অপোলার সমযোজী অণুসমূহের, অপোলার তুমি যেটা বললা ফিজিক্সে যেটা পড়ছো, অপোলার সমযোজী যৌগের বা অপোলার সমযোজী অণুর আন্ত আণবিক আকর্ষণ বলকে, আন্ত আণবিক, তুমি যেটা বললা ফিজিক্সে পড়ছো, এটা এক ধরনের আন্ত আণবিক বল যেটা দুর্বল হয়। সো হ্যাঁ, এটা একটা আন্ত আণবিক বল, দুর্বল বল, এন্ড এটা হয় হচ্ছে মেইনলি অপোলার সমযোজী যৌগগুলোর মধ্যে। অপোলার সমযোজী যৌগগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ কাজ করে। সো এই জায়গায় মেইনলি এটাই আমরা বইয়ে দেখবো আবার। সো ডাইপোল আবিষ্কৃত আকর্ষণ দেখছি যে হ্যাঁ, বইয়ের এটা কত পৃষ্ঠা? আমি আমি বই দেখাবো। আমি অন্য বই থেকে পড়াচ্ছি, দেখে জাস্ট বলতেছি মুখে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সো আমরা ডাইপোল আর আবিষ্ট ডাইপোল আকর্ষণ বুঝছি। ডাইপোল ভার্সেস আবিষ্ট ডাইপোল বলতে বোঝায় একটা ডাইপোলের প্রভাবে যখন পাশের একটাতে আবিষ্ট, মানে আরেকটা ডাইপোল তৈরি হয়, এর মধ্যে যে আকর্ষণটা কাজ করে এটাকে বলে ডাইপোল আবিষ্ট ডাইপোল। মানে ধরো ডাইপোল আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ, এটা কি জিনিস, এটা হচ্ছে একটা ডাইপোলের প্রভাবে যখন পাশেরটার, এটা একটা ডাইপোল ধরো পজিটিভ, পাশেরটাতে কি করবে, এই পাশে একটা নেগেটিভ ক্রিয়েট হবে। So, এদের মধ্যে যে আকর্ষণটা থাকবে ওইটা হলো এইটা। আর আবিষ্ট ডাইপোল মানে এই যে এটা আবিষ্ট, এটার জন্য এর পাশেরটাতে যে একটা পজিটিভ ক্রিয়েট হবে, আসবে আবিষ্ট হয়ে, আবিষ্টটা যখন আরেকজনকে আবিষ্ট করবে, এদের মধ্যে যে আকর্ষণটা থাকবে ওইটাকে বলবো আবিষ্ট ডাইপোল আকর্ষণ। মানে একটু কনসেপচুয়াল, তো আমরা বইয়ে দেখবো এগুলা। দেন আসে হচ্ছে হাইড্রোজেন বন্ডে। হাইড্রোজেন বন্ড কি জিনিস, হাইড্রোজেন বন্ড আমরা আগেও পড়ছি। হাইড্রোজেন বন্ড কাদের মধ্যে থাকে, যারা উচ্চ তড়িৎ ঋণাত্মক হয় তাদের মধ্যে থাকে। মানে এই যে এখন তোমার, মানে মেইনলি আমরা সমযোজী যৌগ পড়তেছি, তো সমযোজী যৌগের অপোলার গুলার আমরা দেখলাম, অপোলার গুলার মধ্যে ভ্যান ডার ওয়ালস আছে। যারা পোলার, যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, তাদের মধ্যে মেইনলি এই জিনিসটা আসবে। ওরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একজনের সাথে আরেকজন যুক্ত হবে। যেমন পানিতে কি হয়, এই হাইড্রোজেন অক্সিজেন এদের তড়িৎ ঋণাত্মক পার্থক্য তো অনেক বেশি, এরা কিন্তু পোলার সমযোজী যৌগ। তো যখন তুমি পাশাপাশি দুইটা পানির অণু আনবা,
তখন কি হবে, তখন এরা পুরা কাঠামোটা এমন ভাবে গঠন করবে, কারণ এদের তো পজিটিভ নেগেটিভ প্রান্ত আগে থেকেই আছে। সো এরা পুরা কাঠামোটাকে এমন ভাবে ইয়া করবে যেন নেগেটিভ অক্সিজেনের পাশে পজিটিভ হাইড্রোজেন থাকে, আবার পজিটিভ হাইড্রোজেনের পাশে নেগেটিভ অক্সিজেন থাকে। এভাবে জোড়া মানে একটা অদৃশ্য বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা বড় কাঠামো গঠন করবে। সেজন্য আমি দেখি পানি হচ্ছে তরল। আমরা দেখবো, সামনে দেখবো। মানে আমি বইটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। কোথায়, কত পেজ কত পেজ কত পেজ? বই দেখতে পাচ্ছ? হ্যাঁ। দেখো, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। সমযোজী অপোলার যৌগগুলোর মধ্যে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে তাদেরকে বলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। আগে কিছু ছিল, পরীক্ষা পরীক্ষা ফাজান, এগুলো দেখছি। সো দেখো, এই জায়গায় বলছে সুন্দর করে যে সমযোজী অপোলার যৌগের মধ্যে অণুগুলোর মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ কাজ করে তাকে বলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। যেমন ক্লোরিন ক্লোরিন অণু, ক্লোরিন অণু যখন পাশাপাশি থাকে এদের মধ্যে সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, এদের মধ্যে তোমার কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ কাজ করে, এটা বলতেছে। তো এখানে কিভাবে ইয়া করতেছে, এখানে অনেক কিছু বলছে, বাট এত এত ব্যাখ্যা আসলে লাগে না এখানে। দাঁড়াও দেখি কিছু লাগবে কিনা। দেখো, এখানে বলছে দুইটি অপোলার অণু যখন খুব কাছাকাছি আসে, খুলি খুলি এ তো নাই। দুইটি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, পড়াচ্ছি পড়াচ্ছি। ওকে, দেখো এখানে বলছে, আমরা যেটা বললাম যে দুইটি অপোলার অণু যখন খুব কাছাকাছি আসে তখন এটা কাজ করে কিভাবে, এটা আকারের উপর ডিপেন্ড করে। অণুর আকার যত বড় হয় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের সময় পাশের ইলেকট্রনের ঘনত্ব কম বা বেশি হয়। মানে যখন দূরত্বটা বাড়ে তখন ইলেকট্রনের ঘনত্বটাও কম বেশি হইতে থাকে, ফলে অণুতে অস্থায়ী ডাইপোলের সৃষ্টি হয়। একটি অণুতে ডাইপোল সৃষ্টি হওয়ার কারণে পার্শ্ববর্তী অণুগুলোতেও অস্থায়ী ডাইপোল মানে আবিষ্ট ডাইপোল তৈরি হয়। এই ডাইপোল সমূহ পরস্পরকে আকর্ষণ করে, এজন্য অণুর আকার বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণও বৃদ্ধি পায়। ফলে পদার্থের এটা পড়ে। সো মেইনলি বলতে চাচ্ছে আকার, এই অণুগুলোর আকার যত বড় হয় তত হচ্ছে তোমার এই ডাইপোল গুলো ক্রিয়েট হওয়ার চান্স বেশি থাকে। তো ডাইপোল ক্রিয়েট হলে দেখা যায় একটাতে যখন তৈরি হয় পাশের গুলাতেও তখন তৈরি হইতে থাকে। তো এভাবে হচ্ছে মোটামুটি পুরাটা জুড়েই ডাইপোল ক্রিয়েট হয়ে যায়, এই ডাইপোল গুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। সো আকার বৃদ্ধি পাইলে দেখা যায় আকর্ষণ বলগুলোও বেড়ে যায়। এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর কথা কেন বলছে, এটা বলছে এই জন্য যে যাদের ভ্যান্ডার ওয়ালস, যাদের আকার বেশি হয় তাদের কি ভ্যান্ডার ওয়ালস বল বেশি হয়। যেমন এখানে বলছে দেখো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, একদিকে ধরো স্ফুটনাঙ্ক দেখাইছে আর একদিকে ভর দেখাইছে, বা তোমার বলতে পারো আকারই দেখাইছে। সো আস্তে আস্তে তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ এদের আকার বাড়তেছে, ক্লোরিনের থেকে ক্লোরিন বড়, ক্লোরিনের থেকে ব্রোমিন বড়, ব্রোমিনের থেকে আয়োডিন বড়। সো এদের আকার বাড়তেছে, সাথে সাথে দেখো স্ফুটনাঙ্ক বাড়তেছে। কেন? কারণ হচ্ছে এদের আকার যত বাড়তেছে তত এদের মধ্যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলও বাড়তেছে। আকর্ষণ, এদের মধ্যে একটা বল বল কাজ করতেছে, ওইটা বাড়তেছে। তাইলে আমার যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে আমাকে তো ওই বল বন্ধনগুলো ভাঙতে হবে। আমার নর্মালি সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এগুলাকে তো আমি ভাঙি,
কিন্তু ওইটার বাইরে যেহেতু আমার আরো একটা বল কাজ করতেছে, এগুলাকেও তো আমার ভাঙতে হবে। তাহলে তো হচ্ছে আমি গলনাঙ্ক স্থূলনাঙ্ক পৌঁছাইতে পারবো না। আমি তো পদার্থটাকে ভাঙতে পারবো না। সেই জন্য বলতেছে যে এইসব পদার্থের গলনাঙ্ক স্থূলনাঙ্ক বেশি হয়, কারণ এদের হচ্ছে কি মধ্যে ভ্যান ডার ওয়ালস বল আকর্ষণ করে। এখানে এগুলার ব্যাপারে আরো লিখছে। দেন আসো হাইড্রোজেন বন্ডে। হাইড্রোজেন বন্ডে আমরা দেখি, দেখো হাইড্রোজেন যদি অধিক, হাইড্রোজেন বন্ডে মাস যে জিনিসটা লাগে ওইটা হচ্ছে হাইড্রোজেন বন্ডে হাইড্রোজেন থাকবেই। হাইড্রোজেন বন্ডে হাইড্রোজেন থাকবেই। সাথে কে থাকবে? সাথে হাইড্রোজেনের থেকে বেশি, বেশি মানে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক কেউ একজন থাকবে। যেমন হাইড্রোজেন যদি অধিক তড়িৎ ঋণাত্মক, যেমন ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। ফ্লোরিনের মনে হয় 4, নাইট্রোজেনের 3.5, অক্সিজেনের 3, সাথে সমযোজী বন্ধন তৈরি করে, তখন তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে হাইড্রোজেনে কত? হাইড্রোজেনের মনে হয় 1 পয়েন্ট সামথিং, 1.1 মনে হয়। আর এদের হচ্ছে 3, 4। সো ডিফারেন্সটা অনেক বেশি। সো তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এদের একদিকে ঝুঁকে যায়, ফলে হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ ঋণাত্মক, নরমালি আমরা যেটা পোলার মানে দেখি যে পোল ক্রিয়েট হয়, যেগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি ওদের দিকে হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ, আর যাদের কম ওদের দিকে একটা পজিটিভ তৈরি হয়, ফলে অন্যটির মধ্যে একটা ডাইপোল বা দ্বিমেরু তৈরি হয়, ফলে হাইড্রোজেন প্লাস আর অন্যটাতে হচ্ছে তোমার ইয়া তৈরি হয়। সো পাশাপাশি যখন থাকে, দেখো বলছে যে এভাবে সৃষ্ট অণুসমূহ যখন পরস্পরের কাছাকাছি আসে, অণুগুলা কিন্তু নিজেরা না, নিজেরা না, অণুগুলা যখন পাশাপাশি আসে তখন একটা অণুর ধনাত্মক প্রান্তের সাথে অন্য অণুর ঋণাত্মক প্রান্ত আকর্ষিত হয়, and এই জায়গায় একটা দুর্বল বন্ধন তৈরি করে, ওইটাকে বলে হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ডে হাইড্রোজেন মাস থাকে, সাথে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এগুলোর মতো অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকে। তো এখানে কি হয়, যখন এরা ধরো পানি তৈরি করবে তখন এখানে নেগেটিভ প্রান্ত ক্রিয়েট হবে, আর এখানে হচ্ছে হাইড্রোজেনে পজিটিভ প্রান্ত ক্রিয়েট হবে। পাশাপাশি যখন আরেকটা হাইড্রোজেন আসবে তো কি করবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই নেগেটিভের সাথে এই পজিটিভটার মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হবে, ওইটাকে বলবো হচ্ছে আমি হাইড্রোজেন বন্ড। এখানে উদাহরণ হিসেবে দেখাইছে যে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড নিচ্ছে, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, দেখো এখানে পজিটিভ এখানে নেগেটিভ তৈরি হয়েছে, এখানেও পজিটিভ এখানে নেগেটিভ, এটা যখন পাশাপাশি আসছে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা বন্ড তৈরি করছে, এই বন্ডটাকে বলতেছে হাইড্রোজেন বন্ড। সেম ভাবে তুমি যদি এই জায়গায় হচ্ছে আরেকটা এফ এইচ লিখতা, এখানেও একটা বন্ড তৈরি হতো, এটাও হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো এই বন্ডটাকে বলতেছে আমরা হাইড্রোজেন বন্ড। সেম ভাবে পানির উদাহরণ দিছে, এটা একটা পানি, এটা একটা পানি, এটা একটা পানি, এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে আছে পানি। দেন বলছে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করার শর্ত, শর্ত কি? হাইড্রোজেন বন্ধন গঠিত অণু একটি থাকা দরকার, অণুর মধ্যে অন্তত একটা হাইড্রোজেন থাকতে হবে, কারণ হাইড্রোজেন না থাকলে তো আর ওটাকে হাইড্রোজেন বন্ড তুমি বলতে পারবে না। তো হাইড্রোজেন থাকাটা হচ্ছে মাস্ট, সাথে একটা উচ্চ তড়িৎ ঋণাত্মকতার পরমাণু থাকবে। তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌলটার আকার ছোট হইতে হবে, মানে এই যে বেশি ঋণাত্মক যেমন অক্সিজেন, ফ্লোরিন, এদের আকার ছোট হইতে হবে, কারণ আকার ছোট হইলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। দেন যে পরমাণুর সঙ্গে গঠন হবে সেই পরমাণুতে অন্তত একটা নিঃসংযোজী ইলেকট্রন থাকবে, মানে ওগুলাতে একটা নিঃসংযোজী ইলেকট্রন থাকবে, যেমন অক্সিজেনে থাকে, নাইট্রোজেনে থাকে, ফ্লোরিনে থাকে, প্রত্যেকটাতেই থাকে, ক্লোরিনেও থাকে। সো অন্তত একটা নিঃসংযোজী ইলেকট্রন থাকবে। 4 নাম্বার, তড়িৎ পার্থক্য এই দুইয়ের মধ্যে হইতে হবে। আমরা জানি 1 মানে 2 এর বেশি হইলে মানে আমার কি হবে, 1.7 এর বেশি হইলে নরমালি পোলার হয়ে যায়, আয়নিক হয়ে যায়। সো এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে। তো তোমাকে শর্ত লিখতে দিতে পারলে যে হাইড্রোজেন বন্ধন গঠনের 4টা শর্ত লিখো, তখন তোমাকে এই 4টা লিখতে হবে। লিখছে এগুলো আমরা দেখছি, এগুলো তেমন কিছু না, এগুলো রিডিং পড়া, এগুলো আসতে পারে। দেখো এখানে যে জিনিসগুলো আসতে পারে, দেখো অ্যালকোহল পানিতে দ্রবণীয় হলেও ইথেন পানিতে দ্রবণীয় না, কেন? এটা হলো একটা অ্যালকোহল, অ্যালকোহলে আর আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক, আর মানে এটা একটা অ্যালকাইল মূলক, এটা সেকেন্ড পেপারে বেশি পড়বা। আর হচ্ছে অ্যালকাইল মূলক, এর সাথে তোমার যদি এইচ থাকে এটাকে বলি হচ্ছে আমরা অ্যালকেন, ডাবল বন্ড থাকলে বলি হচ্ছে কি, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে অ্যালকিন, ট্রিপল বন্ড থাকলে এভাবে দেখায় না যদিও, বাট এইচ থাকলে আমরা বলি নরমালি অ্যালকেন। সো এইচটাকে যখন তুমি সরাই নিবা এটা হলো একটা অ্যালকাইল মূলক, এখানে যদি একটা OH ঢুকাই দাও এটা হবে একটা অ্যালকোহল। যেমন আমি এখানে যদি ইথানল বানাইতে পারি, মিথানল বানাইতে পারি, যেমন মিথানল CH3OH, এটা একটা মিথানল, ইথানল CH3CH2OH, এটা একটা ইথানল।
সো এরকম এগুলো হলো অ্যালকোহল মূলক। সো এখানে দেখো লিখছে এই যে OH আর এটা একটা অ্যালকোহল, OH এটা একটা পানি, OH আর অ্যালকোহল পানি, অ্যালকোহল পানি। সো দেখো বলছে অ্যালকোহল পানিতে দ্রবণীয় কিন্তু ইথেন পানিতে দ্রবণীয় না। সো অ্যালকোহলের সংকেত কি? আর OH, পানি মানে হচ্ছে H2O, ইথেন মানে CH ফোর, CH3 নাকি? দুই কার্বন। দুই কার্বন দুইটা ইথেন। বিশিষ্ট। তো এখন চিন্তা করো অ্যালকোহল পানির সাথে দ্রবণীয় মানে কি? দেখো এই জায়গায় অ্যালকোহলের মধ্যে যদি আমি চিন্তা করি, অ্যালকোহলে যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এখানে একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হচ্ছে। পানির মধ্যেও সেম হচ্ছে। সো অ্যালকোহলের নেগেটিভ আর পানির পজিটিভের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে, এখানে একটা হাইড্রোজেন ক্রিয়েট হবে, পাশে একটা ক্রিয়েট হবে। সো হাইড্রোজেন বন্ডগুলোর মাধ্যমে এরা যুক্ত হচ্ছে, দেখে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হচ্ছে। কিন্তু তুমি যদি ইথিনের কথা চিন্তা করো, এখানে আছে কার্বন আর হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে ঠিক আছে, বাট কার্বনের তো তড়িৎ ঋণাত্মকতা অত বেশি না, এটা তো অত তড়িৎ ঋণাত্মক মৌল না, এন্ড এদের তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স হচ্ছে এই যে পয়েন্ট, এই রেঞ্জের মধ্যেও পড়ে না। সো এখানে কি হাইড্রোজেন বন্ড তৈরি হবে না, হাইড্রোজেন বন্ড তৈরি না হওয়ার কারণে এটা দ্রবণীয় হবে না। এখানে এই এক্সপ্লেনেশনটাই দিছে। দেখো হাইড্রোজেন বন্ডের সৃষ্টি হয়, ইথেনে কোনো হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয় না, তাই ইথেন পানিতে দ্রবণীয় হলো, এটা হয় না। এটা হলো explanation। তোমাকে এগুলা প্রশ্নই দিবে গ নাম্বারে, যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হইলেও ইথেন কেন হয় না। তখন তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে যে অ্যালকোহল পানির সাথে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতেছে, দেখে ও একসাথে আছে, দেখে ও দ্রবণীয় হচ্ছে, কিন্তু ইথেন সেটা করতে পারতেছে না। সেম ভাবে আরো কিছু প্রশ্ন আসে, এই যে পানির হাইড্রোজেন বন্ড এখানে দেখাইছে, পানিতে হাইড্রোজেন বন্ড কেমন থাকে এবং বিভিন্ন আকারে থাকে, উপরেও থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, তুমি যেভাবে দেখাবা। দেখো অ্যালকোহলেরটা দেখাইছে, অ্যালকোহলেরটা দেখাইছে, পানিরটা দেখাইছে, তারপরে আমরা যে হাইড্রোজেন ফ্লোরাইড দেখছি, সেম ভাবে হাইড্রোজেন ক্লোরাইডেরটা দেখানো যাবে, হাইড্রোজেন আয়োডাইডেরটা দেখানো যাবে, হাইড্রোজেন ব্রোমাইডেরটা দেখানো যাবে, একই একই। দেন তোমার এখানে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, আন্ত আণবিক বলতে এখানে দেখো একটা হচ্ছে অন্ত আণবিক, একটা আন্ত আণবিক। আমরা যেগুলো দেখলাম এটা আন্ত আণবিক, কারণ কি পাশাপাশি দুইটা আলাদা অণুর মধ্যে যখন ইয়া হবে ওটা হলো আন্ত। দেখো কথায় লেখা ছিল, দেখো একটা হচ্ছে দুই প্রকারের হয়, একটা আন্ত আণবিক, একটা অন্ত আণবিক। আন্ত আণবিক হচ্ছে একই বা ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে, যখন একাধিক অণুর মধ্যে হয়, মানে ধরো এইটা একটা অণু, এইটা একটা অণু, দুইজনের মধ্যে যখন বন্ধন হয়েছে তখন ওটাকে বলতেছে আন্ত আণবিক। বাট একই অণুর মধ্যে যখন হবে, একই অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ড তৈরি হবে তখন বলবে অন্ত আণবিক। যেমন এখানে হয়েছে, এখানে এই জায়গায় একই অণুর মধ্যেই একটা হাইড্রোজেন আর অক্সিজেন ছিল, ওরা পাশাপাশি একটা হাইড্রোজেন বন্ড তৈরি করছে, তো এটাকে বলতেছে অন্ত আণবিক। তারপরে তোমার যেটা লাগবে, কোথায় দেখো একটা প্রশ্ন, এখানে তোমাকে বলবে যে কোথায় দাঁড়াও বের করি, দেখো সাধারণ তাপমাত্রায় H2S একটা গ্যাস, কিন্তু H2O একটা তরল। এই সালফারও 16 নাম্বারের, অক্সিজেনও 16 নাম্বার গ্রুপের, দুইজনই 16 নাম্বার গ্রুপের, দুইজনের সাথেই দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। তারপরেও একজন গ্যাসীয় অবস্থায় আছে, একজন তরল অবস্থায় আছে। কেন? কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অক্সিজেনে পানির ক্ষেত্রে কি হয়, পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার কারণে এটা কি বেশি কাছাকাছি চলে আসে, বন্ড যেহেতু ক্রিয়েট হয়েছে এদের ক্লোজনেসটা একটু বেশি, এটা বেশি কাছাকাছি চলে আসছে, দেখে এরা কি, আমরা জানি অণুগুলোর মধ্যে দূরত্ব কমে গেলে এরা কি হয়, গ্যাসীয় অবস্থা থেকে তরলে আসবে, দূরত্ব যদি আরো কমে এরা কঠিন হয়ে যাবে, সেজন্য এরা জি। তরল অবস্থায় থাকে, কারণ এদের মধ্যে আন্তঃআণবিক বন্ধন কাজ করে, এরা কাছাকাছি থাকে। কিন্তু সালফার আর হাইড্রোজেনের মধ্যে এখানে কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত, মানে ডাইপোলও তৈরি হয় না, হাইড্রোজেন বন্ডও তৈরি হয় না, দেখে কি এরা দূরে দূরে থাকে, এরা তো কোনো বন্ধনের সাথে যুক্ত না, দেখে এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট না হওয়ার কারণে এরা গ্যাসীয় অবস্থায় থাকে, নরমাল অবস্থায়। এটাই এক্সপ্লেনেশন, এখানে এটাই লেখা আছে, এটাই আসে গ নম্বরে প্রশ্ন করবে তোমাকে, যে সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হলেও পানি কেন তরল, বা পানি তরল হলেও হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসীয়, বুঝছো?
জি ভাই। ওকে, একটু দাঁড়াও। ওকে, দেন হচ্ছে আর কি বাকি আছে দেখি। থাকার কথা না, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। হাইড্রোজেন বন্ধন আমার কই থাকে? এই যে পানি, বরফের গ্লাস, এগুলো একটু রিডিং মারবা। জেনারেলাইজ কথাবার্তা রিডিং মারবা। সেলুলোজ, সেলুলোজের মধ্যে মানে আমরা যে সেলুলোজ গুলা দেখি, এগুলো মানে এগুলো লিখতে দেয় অনেক সময়, খ অথবা গ নাম্বারও দেয় অনেক সময়, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব লিখো, তখন এগুলো লিখতে হয়। তো এগুলো রিডিং মারবা। অনেক জায়গায় থাকে, দেখো লিখছে যে বরফের থাকে, পানিতে হচ্ছে একটা হাইড্রোজেন বন্ড থাকে, তরল হয়। বরফে দুইটা করে হাইড্রোজেন বন্ড থাকে, দেখে হচ্ছে এরা একটু কঠিন হয়। দেন তোমার সেলুলোজ, সেলুলোজ গুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে গঠিত হয়। ডিএনএ, প্রোটিন, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। পানিতে দ্রবণীয়তার জন্য হাইড্রোজেন বন্ধন কাজে দেয়। যেমন একটু আগে দেখলাম যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হচ্ছে, কিন্তু আরেকটা হচ্ছে না, কারণ হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, দেখে তো হচ্ছে। দেন আমরা যে বস্ত্রগুলা পরি, এগুলোর মধ্যে দেখা যায় সেলুলোজ অনেক ধরনের ফাইবার থাকে, এগুলোর মধ্যেও দেখা যায় হাইড্রোজেন বন্ধন থাকে। তো এগুলা মেইনলি আসলে পড়া। দেন নামকরণ আপাতত আমরা দেখবো না। তো এই জায়গায় আমরা এগুলো দেখছি, কিছু জিনিস আমরা দেখছি। জটিল আয়নের নামকরণ, আমরা জটিল যৌগ কি দেখছি, সংজ্ঞা দিছে। দেন লিগান্ডের সংজ্ঞা দিছে, দেখো কিভাবে লিখা হয় এটার ব্যাপারে বলতেছে। লিগান্ডকে কিভাবে লিখা হয়, জটিল যৌগকে কিভাবে লিখা হয়, দেখো বলছে প্রথমে লিগান্ডের নাম অথবা সংখ্যা। প্রথমে মানে আমি এই সংকেত থেকে যখন নামটা লিখবো, এই সংকেত থেকে যখন এই নামটা লিখবো, তখন কিভাবে লিখবো এটা এক্সপ্লেন করছে। যে প্রথমে লিগান্ডের নাম লিখতে হবে এন্ড সংখ্যা লিখতে হবে। যেমন এখানে 4টা অ্যামিন ছিল, দেখে আমি লিখছিলাম টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন, লিগান্ডের নাম লিখছি। দেন কেন্দ্রীয় ধাতব পরমাণুর নাম এবং জারণ সংখ্যা, দেখো। দেন কেন্দ্রীয় ধাতব পরমাণু ছিল কপার, জারণ সংখ্যা ছিল 2, দেখে কপার 2। দেন তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আবদ্ধ, দেখো বলছে পুরো জটিল আয়নটিকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে বন্ধনীর ডান পাশে 4 সংখ্যা উল্লেখ করতে হয়। মানে এই যে তৃতীয় বন্ধনে আবদ্ধ করে আমরা এখানে 2+ লিখতাম না, ওইটার ব্যাপারে বলতেছে। দেন বলছে সংকেত লেখার সময় চার্জ নিরপেক্ষ লিগ্যান্ডের আগে এবং পরে চার্জ লিখতে বলছে। জটিল আয়নের সংকেত লেখার সময় চার্জ নিরপেক্ষ লিগ্যান্ডের আগে এবং পরে চার্জযুক্ত লিগ্যান্ড লিখতে হয়। এটা আমরা দেখব। মেইনলি এখানে যেটা বোঝাইতে চাচ্ছে, প্রথমে লিগ্যান্ডের সংখ্যা নাম লিখতে হয়, দেন মেন পরমাণুর নাম আসে, মেন পরমাণুর জারণ সংখ্যা আসে, আর আলটিমেটলি সাথে যে আয়নটা যুক্ত হয় ওটা লিখতে হয়। দেন আমি বলতে একাধিক লিগ্যান্ড থাকলে, যদি অনেকগুলা লিগ্যান্ড থাকে, এটাতে ছিল একটা লিগ্যান্ড যুক্ত, অনেকগুলা থাকলে যেমন ধরো কোবাল্টের সাথে ক্লোরিনও আছে, এমনই হয়, তখন কি হবে? তখন বলছে ইংরেজি নামের বর্ণ অনুযায়ী, মানে অ্যালফাবেটিক্যালি আসবে, অ্যালফাবেটিক্যালি যে আগে সে আগে। তো এখানে দেখো একটা আছে হচ্ছে অ্যামিন আর একটা আছে হচ্ছে ক্লোরো, তাহলে এ আগে না সি আগে? এ আগে। তো আগে আগে অ্যামিন লিখছে টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন। দেন ক্লোরিনেরটা লিখছে ডাইক্লোরো, দুইটা ক্লোরিন ছিল। দেন লিখছে কোবাল্ট, আয়নটা হচ্ছে 3, দেন আয়ন। বুঝছো? দেন এখন বলছে এটা কি ফেরেট হবে নাকি ফেরিক হবে, এটা কিভাবে লিখবো? তো বলছে দেখো জটিল আয়নটি অ্যানায়ন হইলে ধাতুর নামের শেষে এর যুক্ত হয়, যদি অ্যানায়ন হয়, ক্রোমেট, ফেরেট, জিঙ্কেট এরকম। দেন যে বলছে সায়ানাইড হইলে ক্লোরো, আচ্ছা লাগবে না, এটা লাগবে না, এটা অত ইম্পর্টেন্ট। দেন তোমার মানে মেইনলি বলতেছিল ওই ফেরেট টেরেট এগুলা, দরকার নেই এটা। সংকেত নাম, এখানে কিছু নাম দেখাইছে, এগুলো এমসিকিউ তে আসতে পারে। তারপরে তোমার আমরা এগুলো দেখছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড, এগুলো দেখছি। এখানে ওগুলাই দেখাইছে বিভিন্ন নামকরণ, এগুলো একটু দেখবা।
তারপরে ধাতব পরমাণু, কেন্দ্রীয় ধাতব পরমাণুর আয়ন, এটা আমরা দেখছি যে কেন্দ্রীয় যেই পরমাণুর সাথে মেইনলি যুক্ত হয় ওইটা, এগুলোর ফাঁকা ডি অরবিটাল থাকে, ওগুলা দেখাইছে। লিগান্ড, লিগান্ড কারা, যাদের মধ্যে হচ্ছে তোমার নিঃসংযোজক ইলেকট্রন থাকে, ওরা যেমন সায়ানাইড টায়ানাইড এরকম। লিগান্ডকে আবার ভাগ করছে দেখো, লিগান্ডকে হচ্ছে দেখো, লিগান্ড গুলো প্রশম অণু হইতে পারে, অ্যানায়ন ক্যাটায়ন হইতে পারে। যেমন প্রশম হচ্ছে এরা, হচ্ছে এরা, ক্যাটায়নিক হচ্ছে এরা। এরা সবাই লিগান্ড, এরা সবাই হচ্ছে উত্তেজক ইলেকট্রন দান করে। আবার এখানে দেখো আবার ডিভাইড করছে, একযোজী লিগান্ড আছে কিছু যারা এক বন্ধন ক্রিয়েট করে, দ্বিযোজী লিগান্ড আছে কিছু যারা দ্বিবন্ধন তৈরি করে, ভাগ করছে। দেন সন্নিবেশ সংখ্যা, এটা আমরা দেখছি সন্নিবেশ সংখ্যা কতগুলো বন্ধনের মধ্যে যুক্ত হয় সেটা। আর কি আছে, মোটামুটি এইটুকুই। তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে আর কিছু নাই। তো তোমার কাজ হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা রিভিউ করা, বুঝছো? পুরো চ্যাপ্টারটা রিভিউ করবা, রিভিউ করে একদম শুরু থেকে সিরিয়ালি পড়তে থাকবা, সিরিয়ালি পড়ে তোমার যে বই আছে ওই বই দেখেই পড়বা, দরকার হলে সমস্যা নাই। পরে আমাকে প্রবলেম বলবা যে কোথায় কোথায় বুঝতেছো না, আমি ওগুলো আরেকবার দেখাই দিব। এন্ড আমরা হচ্ছে দেখি আমি করতে পারি কিনা। আমরা হচ্ছে সম্ভবত নেক্সট দিন নতুন কোনো চ্যাপ্টার শুরু করব, সম্ভবত সেকেন্ড পেপারের ইয়া শুরু করব, জারণ বিজারণ শুরু করব, দেখা যাক। ভাইয়া, বলো। ভাইয়া আপনি এখান থেকে কিছু বোর্ড কোশ্চেন টাইপ মানে আমাকে পরীক্ষা এই থেকে একটা দিতে চান। ওকে ওকে, পরীক্ষা আমি নিবনি কালকে, কালকে হ্যাঁ কালকে নিতে পারবো, সমস্যা নেই। তাইলে তুমি পরীক্ষা কালকে না পরে দিবা, কয়েকদিন পরে দিবা। কয়েকদিন পরে দেই, কালকে না, এটা করি। শোনো, আমি হচ্ছে কালকে পড়বা তো? জি জি ভাই, কালকে আপনি ফ্রি থাকলে হ্যাঁ অবশ্যই শোনো করবো। শোনো, হ্যাঁ কালকে হচ্ছে জারণ বিজারণ শুরু করব। মাঝখানে তুমি জি ভাই। হচ্ছে এই চ্যাপ্টারটা রিভাইজ দিবা পুরাটা। আচ্ছা আমি কোশ্চিন রেডি করে থাকবো। 3-4 দিন পর হচ্ছে আমরা একটা পরীক্ষা দিব। আচ্ছা, আপনি এরকম কয়েকটা মানে সৃজনশীল টাইপ প্রশ্ন যে চাইছেন আমি পারি নাকি সেইটা আর কি ইয়ার জন্য, ওভাবে প্রিপারেশন নিও। দেখার জন্য আর কি। মানে আমাদের এভাবে দেখতে হবে বলছিলেন যে কোশ্চিন যেটা প্র্যাকটিসের দেখবা, জন্য। শোনো কিছু কোশ্চিন বের হবে, এখনো বের হবে, তো তুমি দেখবা। হ্যালো হ্যাঁ শুনো শুনো, কিছু কোশ্চিন, হ্যালো হ্যালো, হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছো? বলছি কিছু জি কোশ্চিন ভাইয়া। এখনো বের হবে, তুমি হচ্ছে দেখবা, দেখবা অনেক কিছু বুঝবা না, আবার এরকমও থাকতে পারে। তো আমরা হচ্ছে 3-4 দিন হচ্ছে জারণ বিজারণ শুরু করব, জারণ বিজারণ করবো। এর মাঝখানে তুমি প্রবলেম গুলা দেখবা, ওগুলা আমরা আরেকবার বুঝাই দিব। এরপরে হচ্ছে তুমি পরীক্ষা দিবা। আচ্ছা ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই। কালকে তাইলে কখন পড়বা? কালকে ভাইয়া আপনি কখন ফ্রি আছেন? আমি হচ্ছে ফ্রি আছি, সমস্যা নেই। আমার হচ্ছে ক্লাস আছে যদিও, রাতেই পড়াইতে হবে মনে হয়। আচ্ছা।